গেল শনিবার সকালে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলা পাল্টা হামলায় এই অঞ্চলের সব বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সব ধরনের জাহাজের জন্য হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে ইরান। এর আগে ভেনিজুয়েলা, এরপর ইরানে যুক্তরাষ্ট্র সাথে ইসরায়েলের যে হামলা, পাল্টা জবাবে ইরানের যে অবস্থান, এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন পরিচিত বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে। আর এই পরিবর্তনের মাত্রা কি হবে, কোথায় গিয়ে থামবে, তা সময়ের ওপর ছেড়ে দিতে হবে। আরো কিছুদিন আমাদের দেখতে হবে যে অবস্থা কোন দিকে গড়ায়, কারণ এখনো যারা আক্রমণ করেছে তারা তাদের আক্রমণের ধারা কমায়নি, বরং বজায় রেখেছে। এবং ইরানের অভ্যন্তরেও এমন কোনো উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া দেখা যাচ্ছে না। তাদের যে আভ্যন্তরীণ প্রক্রিয়া খুব সোজা নয়, জটিল। তার মাধ্যমে নতুন নেতা নির্বাচন করার সেটিও তারা শুরু করেছে। এই বিষয়ে অগ্রগতি কিছু না হওয়া পর্যন্ত এবং সেই নেতার গ্রহণযোগ্যতা, সেখানে কিছু শর্তের বিষয় থাকতে পারে, যেটা আমরা বিশ্ববাসী বাইরে থেকে অত বুঝতে পারবো না। তো এগুলো ঘটনা আছে, সামনে ঘটবে। সেগুলো না ঘটা পর্যন্ত এই বিষয়ে কোনো পরিষ্কার ধারণা দেওয়া মনে হয় না আমার পক্ষে সম্ভব। এমন বাস্তবতায় আপাতত কোনো সমাধান দেখছেন না বিশ্লেষকরা। ইউনাইটেড নেশন, এখানে নিরাপত্তা পরিষদের একটা সভা হয়েছে। সে সভায় দুপক্ষ তাদের যা বক্তব্য দেওয়ার দিয়েছে, এবং সেখানে কোনো সমাধানের দিকে এগোনোর কোন রকম লক্ষণ দেখা যায়নি। কারণ এটি এখনো খুব উত্তেজনাকর পর্যায়ে আছে। সেখানে উত্তেজনা কমানোর কোনো লক্ষণ নাই, বা সেই ধরনের দিক নির্দেশনাও কেউ দিতে পারেনি। শুধুমাত্র মহাসচিব, জাতিসংঘের মহাসচিব বলেছেন যে এর যেটা শুরু হয়েছে এটার ফলাফলের কারো কন্ট্রোলে থাকবে না, বা এর কনসিকুয়েন্স কারো কন্ট্রোলে থাকবে না। এটি এক ধরনের স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু কোনো নতুন উদ্যোগ নেওয়া উত্তেজনা প্রশমনে, সেটা কিন্তু নাই। আর যেখানে যুক্তরাষ্ট্র জড়িত, যেখানে ইসরায়েল জড়িত, এবং তাদের সাথে যে জাতিসংঘের এই ধরনের নিরাপত্তা বিষয়ক কার্যক্রমে তাদের সঙ্গে জাতিসংঘের যে সহযোগিতার পর্যায়টি, সেটা এখন খুব খারাপ দিকে আছে। জাতিসংঘকে আর সেই রকম ভাবে মূল্যায়ন যুক্তরাষ্ট্র করে না। সুতরাং তারা ওখানে তেমন উৎসাহ দেখাবে এরকম কিছু বলা যায় না এখন। এই অবস্থায় শুধুমাত্র অন্যান্য যে পরাশক্তি বা অন্যান্য যে বৃহৎ শক্তি আছে, তারা সমন্বিতভাবে জাতিসংঘের বাইরে কোনো উদ্যোগ নেবে, সে পরিস্থিতিও কিন্তু এখনো সৃষ্টি হয়েছে বলে আমি কোনো দেখিনি নিদর্শন। তো আমি মনে করি যে আমরা আরো সময় আমাদের যেতে দিতে হবে। এবং এটার একটা বড় কারণ, এটা বলা যায় তৃতীয় কারণ, সেটা হচ্ছে যে ইরানেও আপনি যেটা একটু আগে বললাম, যে ইরানেও একটা স্থিতি আসতে হবে যাতে করে একটা নতুন নেতৃত্ব জায়গাটা নেয়। সেটি এখন পর্যন্ত ঘটেনি। কারণ যে কোনো উদ্যোগে ইরানের পক্ষে কথা বলার জন্য যে সরকারি ব্যবস্থা, সেখানে প্রধান ব্যক্তি নাই। সুতরাং তাদের যে এই উত্তরাধিকার সূত্রে একজনকে, বা যেভাবেই হোক যে ব্যবস্থা আছে, একজনকে নির্বাচিত করার বিষয়, সেটি না ঘটা পর্যন্ত, এবং সেখানে ওই ধরনের ব্যবস্থা নতুন করে আমরা দেখতে না পাওয়া পর্যন্ত আসলে কথা বলার কেউ নাই। আর এখন যেটা ঘটছে সেটা হচ্ছে যে ইরানটা রিটেলিয়েট করছে, তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারা প্রতি আক্রমণ করছে বলে খবরে আছে, এবং তারা খুব সহজে সেটা বন্ধ করবে তাও মনে হয় না। তো এমত অবস্থায় সেই ক্রাইসিস ডিপ্লোমেসি করার মতন আমরা না কোনো আন্তর্জাতিক সংস্থা দেখতে পাচ্ছি, না কোনো আন্তর্জাতিক শক্তি বলয় কয়েকটি বড় দেশের সমন্বয়ে সেটা দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় আমি মনে করি যে নতুন করে কিছু ঘটবে এরকম ধারণা দেওয়া সম্ভব বলে মনে হয় না।
এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা ও পাল্টা হামলায় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাধাগ্রস্ত হবার আশঙ্কার কথা জানালেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বাংলাদেশের মধ্যপ্রাচ্যে এখানে যথেষ্ট এখানে হচ্ছে যে অর্থনৈতিক এখানে স্বার্থ আছে। প্রায় আপনার সরকারি সূত্র মতো 50 থেকে 75 লাখ বাংলাদেশি হচ্ছে বাংলাদেশ এই মধ্যপ্রাচ্যে কাজ করেন বা ব্যবসা করেন, এবং বৈধ এবং অবৈধভাবে ধারণা করে প্রায় 1 কোটি বাংলাদেশি মধ্যপ্রাচ্যে আছেন। তো এতগুলো লোক বাংলাদেশি যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা কিন্তু এখানে অনেকে কিন্তু আছেন হচ্ছে ইউএইতে, অনেকে আছেন সৌদি আরবেতে, অনেকে আছেন হচ্ছে কুয়েতে, অনেকে ওমানে, বাহরাইনে, এবং এই সবগুলো জায়গায় কিন্তু হচ্ছে কিন্তু এখানে ইরান থেকে কিন্তু হচ্ছে প্রতিঘাত হিসাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণ এখানে ওরা কিন্তু প্রতি আক্রমণ করছে। তো কাউন্টার অ্যাটাকে কিন্তু এখানে আমাদের এখানে বাংলাদেশি এখানে কমিউনিটি যারা আছে তাদের মধ্যে ব্যাপক এখানে একটা আশঙ্কা দেখা যাচ্ছে, ভীতি দেখা যাচ্ছে, এবং এরাই কিন্তু আমাদের রেমিটেন্সের প্রায় 60%, প্রায় $15 বিলিয়ন অধিক প্রত্যেক বছর কিন্তু বাংলাদেশে পাঠায়। এবং আরও আশঙ্কার বিষয় হচ্ছে যে এই যে এটার জন্য আঞ্চলিক অর্থনীতিতে যে সমস্যা এখানে ক্ষতি হয়েছে, তার জন্য বা এখানে বিদেশি বিনিয়োগ যদি মধ্যপ্রাচ্য থেকে সরে যায় এবং এই রাজনৈতিক অস্থিতিশীলতা যদি বাড়ে, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্সের প্রবাহ এখানে হচ্ছে ব্যাহত হবে, এবং আমাদের বাংলাদেশিদের যে জানমাল নিরাপত্তা যেটা আছে সেটাও এখানে হচ্ছে প্রশ্নের মধ্যে পড়বে। আর হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় জাহাজে পণ্য পরিবহন খরচও বাড়বে বলে শঙ্কা তাদের। হরমুজ প্রণালী থেকে বিশ্বের 20% হচ্ছে তেল এবং হচ্ছে 25% হচ্ছে গ্যাস এখান থেকে সরবরাহ করা হয় ওই ছোট্ট একটা প্রণালী দিয়ে, এবং বাংলাদেশের অধিকাংশই তেল এবং গ্যাস কিন্তু হরমুজ প্রণালী থেকে এখানে আসে। সৌদি আরবিয়া, ইউএই, কুয়েত, কাতার, আপনি গ্যাস বলেন, তেল বলেন, সব কিছু কিন্তু আমরা হরমুজ প্রণালী থেকেই পাই। তো এটার জন্য যেটা হবে যে এখানে আন্তর্জাতিক বাজারে যেখানে আমরা যে আপনার এখানে ব্রেন্ট ক্রুড যেটাকে বলা হয়, ওটার দাম কিন্তু অলরেডি $10 বেড়ে গেছে, এবং যুদ্ধ যদি 1 সপ্তাহের মতো যায়, এটা $72 থেকে এটা $120 যদি হয়, তাহলে বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তখন কিন্তু মূল্যস্ফীতি বাড়বে, টাকার অবমূল্যায়ন হবে, খাদ্য মূল্যস্ফীতি হবে, এবং আমাদের রিজার্ভের উপর চাপ পড়বে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।